মুভি তো অনেক দেখেছেন, কিন্তু আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন, এইটা আমি কি দেখলাম। তুর্কি মুভি যে কতটা অস্থির লেভেলের হয়, যাদের তুর্কি মুভি সম্পর্কে কোনো ধারণা নেই তারা এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে তুর্কি মুভি কতটা মাস্টারপিস লেভেলের হয়। এই মাস্টারপিস মুভিটির নাম দ্য মাউন্টেন 2। এই মুভিতে আমরা দেখতে পারবো একটি মেয়েকে আইএসএস এর হাত থেকে উদ্ধার করার জন্য মাত্র 7 জন এলিট ফোর্সের সৈন্যরা সম্মুখীন হয় 200 জনেরও বেশি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর। এই ভয়ানক যুদ্ধের মুভিতে দেখানো হয়েছে কিভাবে মাত্র কয়েক রাউন্ড গুলি দিয়ে তারা উড়িয়ে দিয়েছিল পুরো একটি জঙ্গি সংগঠনকে। এখানে দেখতে পারবেন স্নাইপার ভার্সেস স্নাইপারের মাথা ঘুরে যাওয়ার মতো ফাইট এবং আপনার কল্পনাকে হার মানানো সকল সিন। এই মাস্টারপিস মুভিটির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আপনাদের এই ছোট্ট ভাইটির ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেরি না করে শুরু করে যাক অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন। মুভির প্রথম সিনে আমরা দেখতে পাই একজন মেয়ে আইএসএস এর হাতে বন্দি অবস্থায় রয়েছে, যাকে কিছুক্ষণের মধ্যেই গলা কেটে হত্যা করা হবে। তাকে শেষবারের জন্য একটি কাগজের লেখা স্বীকারোক্তি দিতে বলা হয়, কিন্তু মেয়েটি বলে তোমরা আমাকে মেরে ফেলো, তবুও তোমাদের কথা মতো আমি কোনো স্বীকারোক্তি দেব না। সেখানে কিছু বাস্তুহারা লোককে দেখা যায় ওই পথ দিয়ে যেতে। আসলে এরা কোনো সাধারণ কেউ ছিল না, তারা ছিল তুর্কির এক স্পেশাল এলিট ফোর্স। তারা ছদ্মবেশে সেখানে এসেছে মেয়েটিকে উদ্ধার করার জন্য। এইবার দূর থেকে স্নাইপার তার টার্গেট সেট করে নেয়। মেয়েটিকে যখন তারা মারতেই যাবে ঠিক তখনই পুরো এলিট ফোর্স রেডি হয়ে যায় তাদের উপর অ্যাটাক করার জন্য। প্রথমে স্নাইপার দুর্দান্ত এক হেডশট দিয়ে প্রধান লিডারকে পরকালে পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই একসাথে অ্যাটাক করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবগুলোকে সেখানে ডাউন করে দেয় এবং সেই মেয়েটিকে উদ্ধার করে। এই তুর্কিশ এলিট ফোর্সের নাম স্টর্ম ব্রিগার্স। এই টিমে রয়েছে মোট 7 জন সেনা, আর কর্নেল ভেইসেল হচ্ছেন এই টিমের প্রধান। তিনি এমন অনেক রিস্কি অপারেশন করে গত 20 বছর যাবৎ বহু মানুষকে বাঁচিয়েছেন। ইনি হচ্ছেন মাস্টার সার্জেন্ট মোস্তফা, কর্নেল ভেইসেলের খুব প্রিয় এবং কাছের মানুষ। এই ফোর্সের খুব ব্রিলিয়ান্ট এবং কর্নেলের প্রিয় 2 ছাত্রের নাম ওক্স এবং বেকি। আর এই মুভির প্রধান চরিত্র হলো এই ওক্স এবং বেকি। মুখোমুখি যুদ্ধে তাদের মতন সাহসী যোদ্ধা আর কেউ নেই, তারা পুরো ফ্রন্টলাইন এক্সপার্ট। আর ইনি হচ্ছেন আরিফ, এই টিমের নিখুঁত এবং ভয়ানক স্নাইপার। শত্রু যতই দূরে থাকুক না কেন তার এক শটই যথেষ্ট শত্রুর মাথা উড়িয়ে দেওয়ার জন্য। স্নাইপার চালানোর সময় কবিতা বলে বলে শত্রুর মাথা এফোর ওপর করতে তার বেশ ভালো লাগে, কারণ সে হলো একজন কাব্যিক মানুষ। আর ইনি হচ্ছেন সার্জেন্ট বেইবার্স, যে কোনো কিছু দিয়ে বোম বানিয়ে ফেলা এবং হেভি মেশিন গান চালানোতে সে ব্যাপক এক্সপার্ট। আর সর্বশেষে রয়েছেন সার্জেন্ট এসরে নামের এক ভয়ানক সোলজার। সে শটগান চালাতে খুব পছন্দ করে এবং সে খালি হাতে ফাইটে ব্যাপক এক্সপার্ট। সবার পরিচয় তো জানা হলো, চলুন এইবার জেনে নিই কেন তারা এই মিশনে নেমেছেন আর কেনই বা তারা এই মেয়েটিকে উদ্ধার করতে এসেছে। যেই মেয়েটিকে তারা উদ্ধার করার জন্য এসেছে তার নাম সায়েদা। সে পেশায় একজন টার্কিশ জার্নালিস্ট। ইরাক তুর্কির বর্ডারে নিউজ কভার করতে এসে সে আটকা পড়ে আইএসএস এর হাতে। সে তুর্কি নাগরিক বিধায় এই এলিট ফোর্সদের পাঠানো হয় যে করেই হোক তাদেরকে এই তুর্কি নাগরিককে রেস্কিউ করে আনার জন্য। তাদের এই মিশন হবে একদম নিখুঁত, কারণ তাদেরকে অন্য দেশের এরিয়ায় ঢুকে এই অপারেশন করা লাগবে, যেখানে পদে পদে রয়েছে আইএসএস এর উৎপাত। এই পুরো মুভিতে যত দুর্ধর্ষ ফাইটিং সিন রয়েছে তা আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই ভিডিওতে এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার মুভির মূল অংশ আসা যাক। সায়েদাকে উদ্ধার করার পর তাদের প্রধান কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব এই উপত্যকা ত্যাগ করে ল্যান্ডিং জোনে প্রবেশ করা। এইবার টিম দল তৈরি করে সামনের দিকে এগোতে থাকে। সবার সামনে থাকে অতন্ত্র প্রহরী ওক্স এবং বেকি, আর একদম মাঝে সায়েদাকে নিয়ে তারা পাড়ি দিতে থাকে উর্বর মরুর পথ। যেতে যেতে বেকি বলে, আমাদের ভাগ্য কতটা ভালো, তুমি আর আমি যেখানেই যাই না কেন একসাথে যাই। আসলে তারা দুজন ছিল খুব ভালো বন্ধু। তারা কিভাবে এই মিশনে এসেছে এখানে তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় ওক্স এবং বেকি একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় বলতে থাকে, আমাদের কমান্ডার কারিম আমাদের বাঁচাতে গিয়ে তার জীবন দিয়েছিল, তাই আমাদের উচিত উনার মতো সবটুকু উজাড় করে তুর্কিবাসীর সেবা করা। আসলে বেকি এবং ওক্স এর আগে নন কমিশন অফিসার ছিল, তাই তারা স্পেশাল ফোর্সে যোগ দিতে চায়। আগের মিশনে বেকি তার পায়ে আঘাত পায় এবং ওক্স কাঁধে আঘাত পাওয়ার কারণে সেখানে স্টিলের পাত বসানো থাকে। এসব দেখে সিলেক্টর তাকে নিতে চায় না। সিলেক্টর বলে,
এমন খোলা সৈন্য নিলে বাকি সৈন্যরা বিপদে পড়বে। তখন সেখানে কর্নেল ভেইসেল বলে, আমি যদি তোমাদের স্থানে থাকতাম তাহলে নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও কারিমের জীবন রক্ষা করতাম, না হলে প্রতিশোধ নেওয়ার জন্য লড়তাম। বেকি বলে, আমরাও সেটা করতে চাইছি, আর আমরা চাই আমাদের কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে। এরপর কর্নেল তাদেরকে সুযোগ দেয় আর বলে, মনে রেখো এই ট্রেনিং হবে নরকের চেয়েও কঠিন এবং নির্দয়। এরপর দেখা যায় কর্নেল ভেইসেল 200 সোলজারের মধ্য থেকে মাত্র 20 জনকে সিলেক্ট করছে। কর্নেল সেইখানে বলে, তোমরা যদি কেউ নাম কমানোর জন্য এখানে আসো তাহলে এই ফোর্স তোমাদের জন্য না। এখানে কেউ তোমাদের কথা মনে রাখবে না, কোনো নিউজ পেপারে জীবনেও তোমাদের নাম লেখা হবে না, কেউ জানবে না তোমাদের জয় বা পরাজয়ের কথা। আর যেদিন তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবা সেদিনই তোমরা এখান থেকে বের হতে পারবা। তোমাদের সামনে পেছনে তোমাদের টিমমেটরা থাকবে, মরলে সবাই একসাথে এবং বাঁচলেও সবাই একসাথে। একজন মরবে তো 1000 জন জন্মাবে। এইখানে কর্নেল ভেইসেলের এইসব ডায়লগগুলো শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিছু সময়ের জন্য মনে হবে আপনি যদি এই সুযোগটা পেতেন তাহলে আপনিও দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে দ্বিতীয়বার ভাববেন না। যাই হোক, কর্নেল এবার ওক্স এবং বেকিকে সেই 20 জনের মধ্যে সিলেক্ট করে নেয়। এরপর দেখা যায় ওক্স আর বেকিদের কঠিন থেকে কঠিনতর ট্রেনিং শুরু হয়েছে। বেকির পায়ে বড় আঘাত ছিল, কিন্তু কমান্ডার তাকে বলে, আমি তোমার এই ব্যথা দেখব না, আমি এইটা দেখব না যে তোমার পা আছে নাকি নাই। তোমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকলো বা না থাকলো তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধু জানি তোমাকে 1 মিনিটের মধ্যে এখানে ফিরে আসতে হবে। তোমার শরীর তোমাকে বলবে আমি আর পারছি না, কিন্তু তোমার ব্রেনকে কন্ট্রোল করে তোমার সর্বোচ্চ শক্তি তোমাকে বের করতে হবে। কিন্তু বেকির তার মারাত্মক পা নিয়ে অনেক ধীরে ধীরে আসতে থাকে। তখন কমান্ডার বলে, যদি তুমি 30 সেকেন্ডের মধ্যে এখানে না আসতে পারো তাহলে তোমার সাথে তোমার বন্ধুকেও আমি এই মিশন থেকে বাদ দিয়ে দিব। এইটা শুনে বেকি সব ব্যথা ভুলে গিয়ে শরীরে সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং অবশেষে সময় মতো হাজির হয়। তাদের এই কঠিন ট্রেনিং তো মাত্রই শুরু। এরপর তাদেরকে হিমশীতল পানির মধ্যে একটি স্পঞ্জ দিয়ে রেখে দেওয়া হয় আর বলা হয় সকালে চেক করে যদি কারো স্পঞ্জে 1 ফোঁটাও পানি পাওয়া যায় তাহলে তাকে বাদ দেওয়া হবে। কঠিন হিমশীতল রাত তারা পুরো এইভাবেই পার করে দেয়। পরের দিন দেখা যায় তাদের হাত বেঁধে উপর থেকে পানিতে ফেলে দেওয়া হয় যাতে কঠিন পরিস্থিতিও তারা সর্বোচ্চ দিতে পারে। আর এরপরেই শুরু হয় তাদের ট্রেনিংয়ে সর্বোচ্চ ভয়াবহ পরীক্ষা। সবাইকে 3-4 দিন কোনো রকম খাওয়া দাওয়া ছাড়া হাত পা বেঁধে রাখা হয়। সবাইকে বলা হয় আজ পোলাও কোরমা ও ভেড়ার মাংস রান্না করা হয়েছে, তবে এটা শুধু সেই পাবে যে তার হাতে থাকার নাম আমাদের টর্চার সহ্য করতে না পেরে বলে দেবে। তখন অফিসাররা তাদেরকে পানি আর তোয়ালে দিয়ে 3rd ডিগ্রি টর্চার করতে থাকে। এই টর্চার আপনার আমার মতো কোনো সাধারণ মানুষের পক্ষে মাত্র 2 সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব না। অফিসার যখন বেকিকে থেরাপি দেওয়ার জন্য আসে, বেকি তখন বলে, স্যার আমি কিন্তু আপনাকে অভিশাপ দিব। এই কথা শুনে অফিসার আরও বেশি টর্চার করা শুরু করে, কিন্তু বেকি কোনোভাবেই নাম বলে না। শেষমেশ এই ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে না পেরে সে গান গাওয়া শুরু করে দেয়। এইবার ওক্সের পালা আসলে সে খুব স্বাভাবিকভাবেই এই ভয়ানক টর্চার পার করতে থাকে এবং অন্যদের চেয়েও অনেক বেশি সময় ধরে টর্চার নিতে থাকে। এইটা দেখে কর্নেল বলে, এই ছেলে একটা পুরাই আগুন, সে কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না। আমরা একটা ডায়মন্ড পেয়েছি, তাহলে বুঝে দেখুন তাদেরকে কি ধরনের ট্রেনিং করিয়ে এই টিম গঠন করা হয়েছে। সিন এইবার শিফট হয়ে আবারও বর্তমানে ফিরে আসে। এই টিম এক জায়গায় কিছু সময় আগে হত্যা হয়েছে এমন অনেকগুলো তরতাজা লাশ দেখতে পায়। সেখানে বড় থেকে ছোট কাউকেই ছাড় দেওয়া হয়নি। এইসব দেখে সায়েদা কষ্ট পেতে থাকে আর কয়েকটা ছবি তুলে নেয়। এরপর স্নাইপার আরিফ দেখে যে আইএসএস এর একটি বহর তাদের দিকেই আসছে। আরিফ কর্নেলকে জানালে কর্নেল এই নির্মম হত্যা দেখে এবার তার দেশের ট্যাঙ্ক বহরকে লোকেশন জানিয়ে দিয়ে বলে, আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথেই ফায়ার করবে। এই কথা বলার পর তারা একটি ফেক রেডিও সিগন্যাল রেখে সেখান থেকে দূরে সরে পড়ে। সেখানে সন্ত্রাসীরা উপস্থিত হওয়ার সাথে সাথে কর্নেল ফায়ার করার নির্দেশ দিলে 3টা ট্যাঙ্ক একসাথে ফায়ার করে ওই পুরো বাহিনীকে নিমিষেই মাটিতে মিশিয়ে দেয়, কিন্তু তার মধ্য থেকে 2 জন জঙ্গি বেঁচে যায়। আর এইবার আরিফ তার M8-2B স্নাইপার দিয়ে একটাকে সোজা হেডশট বসিয়ে দেয় আর অন্যটিকে বডি শট দিয়ে পুরো জঙ্গি টিমকে খতম করে দেয়। এই হামলার পর বুঝতে পারে আশেপাশে বড় ধরনের কোনো ঝামেলা হচ্ছে, তাই হেডকোয়ার্টারে কল দিলে হেডকোয়ার্টার থেকে তাদেরকে জানায় যত দ্রুত সম্ভব তারা যেন নিজ এলাকায় চলে আসে, কারণ উত্তরের দিকে প্রায় 1000 খানেক লোকজন জড়ো হয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য। তাই পুরো টিম আবারও পথ চলতে শুরু করে। চলতে চলতে একসময় রাত হয়ে যায়।
তখন তারা একটা স্থানে পৌঁছালে সবাই দেখতে পায় সেখানে একটি জঙ্গি সংগঠন রয়েছে এবং জঙ্গিরা সেই ঘাঁটিতে টাইম বোমা লাগিয়ে সেই ঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইটা দেখে পুরো টিম এবার তাদের গানে সাইলেন্সার লাগিয়ে নেয় এবং তাদের উপর অ্যাটাক করে, আর বেইবাস সেই টাইম বোমা ডিফিউজ করার কাজে লেগে পড়ে। ফাইটের সময় একজন সন্ত্রাসী ওক্সের উপর হামলা চালাতে গেলে সেখানে এসরেফ চলে আসে এবং ওক্সকে বাঁচিয়ে নেয়। সেই সাথে তারা খুব সময় মতন সেই বোমাটি ডিফিউজ করতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা ওক্স কিভাবে গান চালাতে হয় তা সাইদাকে শেখাতে থাকে, কারণ এখানে সবারই কোনো না কোনোভাবে একজন আরেকজনকে হেল্প করা প্রয়োজন হবে। এরপর তারা সামনের দিকে আগালে একটি উপত্যকার কাছে এসে কর্নেল সেখানে দূরবীনতে দেখতে পায় দূরে সন্ত্রাসীরা একটি মেয়েকে অর্ধনগ্নভাবে বেঁধে রেখে টর্চার করছে। এছাড়াও সেখানে একটি বাচ্চা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এইখানে এটা তাদের মিশন না, কিন্তু ভয়ানক এক চিৎকার শুনে কেউ আর নিজেকে স্থির রাখতে পারে না। তাই সবাই সিদ্ধান্ত নেয় সব জঞ্জাল ছেটে ফেলে তবেই তারা সামনের দিকে আগাবে। আরিফ তার স্নাইপার দিয়ে উপর থেকে তাক করে আসে, আর অন্যরা ঘাসের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এইবার সন্ত্রাসীরা যখনই ওই মেয়েটির গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিতেই যাবে, ঠিক তখনই কর্নেল ফায়ারের নির্দেশ দেয়। এইবার আরিফ তার সুপার স্কিল দিয়ে সেই সন্ত্রাসীর মাথায় হেডশট দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর বাকিরা চারপাশ থেকে তাদের গান দিয়ে অ্যাটাক শুরু করে। সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগেই টপাটপ মরতে শুরু করে। অসাধারণ এক ফরমেশনে পুরো টিম ফায়ারিং করতে করতে সামনে চলে আসে। সেই সময় কোথা থেকে যেন এক স্নাইপারের শট এসে লাগে বেইবাসের বাম হাতে। সাথে সাথে ওক্স বলে, এইখানে স্নাইপার আছে, সবাই ব্যাকআপে চলে যাও। এইবার আরিফ খুঁজতে থাকে কোথায় লুকিয়ে আছে সেই স্নাইপার। একটু পরেই আরিফ খুঁজে পায় সেই স্নাইপারকে, কিন্তু ততক্ষণে এই স্নাইপার তার এসভিডি ড্রাগনফ দিয়ে আরিফকে টার্গেট করে শুট করে। আরিফ তা বুঝতে পেরে সাইদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সেই যাত্রায় তারা বেঁচে যায়। এইবার আরিফ তার M82B গান দিয়ে মারাত্মক এক শট দিয়ে ওই স্নাইপার কিছু বুঝে ওঠার আগেই তার কলিজা ভেদ করে দেয়, আর সেখানে তার খেল খতম হয়ে যায়। এখানে এই স্নাইপার ভিএস স্নাইপারের সিনটা এতটা এক্সট্রিম লেভেলের যে আপনি এই সিনটা বারবার দেখতে বাধ্য হবেন। সবাইকে ডাউন করে কর্নেল ও অন্যরা মেয়েটিকে রেস্কিউ করতে গেলে সেখানে তাদেরকে দেখে প্রথমে মেয়েটি ভয় পায়, কিন্তু তারপর কর্নেলের জামায় আর্মি ব্যাজ দেখে মেয়েটি আশ্বস্ত হয় আর আল্লাহর কাছে আমিন আমিন বলে শুকরিয়া করতে থাকে। এরপর কর্নেল একটি মৃতপ্রায় লোকের কাছে যায়, যার একটা চোখ তুলে নিয়েছিল এই সন্ত্রাসীরা। তারা তার সারা দেহে অসংখ্য আঘাত করেছিল, তাই ব্যথা কমানোর জন্য কর্নেল তাকে একটি মরফিন লাগিয়ে দেয়। তারপর লোকটি বলে, আমি ছিলাম জারাবানি মিলিটারি ফোর্সের এক সদস্য। আমাদের প্রায় 80 জন সৈন্য ছিল, কিন্তু কোনোভাবেই আমরা তাদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারিনি। এরপর কর্নেল তাকে আরও কিছু মরফিন দিতে গেলে লোকটি তা ফেরত দিয়ে দেয় আর বলে, কর্নেল দয়া করে আমার জন্য আপনার এগুলো নষ্ট করবেন না। আমি আমার এই অবস্থা নিয়ে আর বেঁচে থাকতে চাই না। আমার এই কষ্ট দূর করে আমাকে শান্তি দিন। দয়া করে আপনি আমাকে আল্লাহর নামে কোরবানি করে আমাকে মুক্তি দিন। এরপর লোকটি তখন কালেমা পড়তে থাকে আর নিরুপায় কর্নেল গুলি করে তার শেষ ইচ্ছা ও কষ্টকে দূর করে দেয়। পুরো টিম আবারও যেতে শুরু করে ল্যান্ডিং পয়েন্টের উদ্দেশ্যে, যেখানে তুর্কি বাহিনী তাদের হেলিকপ্টার ল্যান্ড করে সবাইকে সেখান থেকে নিয়ে যেতে পারবে। এইবার তারা একটি গ্রামের কাছে এসে পড়ে, যার নাম চারতাকালন। সেখানে মাত্র 30টি পরিবার বাস করে এবং তারা সবাই অর্ধেক ইরাকি এবং অর্ধেক তুর্কির মিশ্রণ। তারা এবার ঠিক করে আজ রাতটা তারা এই গ্রামেই থাকবে এবং সকালবেলা আবার রওনা দেবে। গ্রামটা তাদের জন্য নিরাপদ কিনা তাই প্রথমে তারা খুব সন্তর্পণে গ্রামে প্রবেশ করে, কিন্তু পরে দেখা যায় সেখানে সব নিরীহ মানুষের বসবাস। এইবার সেই ছোট্ট মেয়েটিকে দেখা যায় তাদের কাছ থেকে ছুটে যেয়ে সেই গ্রামের এক মহিলার কাছে চলে যায়। সবাই বুঝতে পারে যে মেয়েগুলা এই গ্রামেরই বাসিন্দা। এরপর কর্নেল জানতে পারে এই গ্রামে বোরহান নামের একজনই লোক আছে যে কিনা সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু গুলি লাগার কারণে বর্তমানে সে পঙ্গু অবস্থায় রয়েছে। রাতের বেলায় তাদের কাছে হেডকোয়ার্টার থেকে মেসেজ আসে যে প্রায় 100 জন ISS এর সন্ত্রাসী এই গ্রামে আগামীকাল দুপুরে লুটপাট করার জন্য হামলা চালাবে, তাই তোমরা যত সকাল সকাল পারো ওই গ্রাম ছেড়ে চলে আসো। এইবার কর্নেল কি করবে? যেই গ্রামে তারা রাতে আশ্রয় নিল সেই গ্রাম দুপুরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। নির্বিচারে মানুষ খুন করা হবে, গ্রামের মেয়েদেরকে ধর্ষণ করা হবে। কর্নেলের মানবিক স্নায়ু বলছে তাদেরকে বাঁচাতে, কিন্তু এই লাইনে যে আবেগের কোনো মূল্য নেই, কারণ মাত্র 7 জন সৈন্য কখনোই 100 জন সশস্ত্র বাহিনীর সামনে কোনোভাবেই টিকতে পারবে না। তাই কর্নেল সিদ্ধান্ত নেয় তারা শুধু তাদের মিশন নিয়ে চিন্তা করবে, এসবের মধ্যে তারা জড়াবে না। কিন্তু সায়েদা এবার কর্নেলকে বলতে থাকে, আপনারা নাকি বীর, আপনারা নাকি সাহসী,
এইটা কোন ধরনের আর্মি যারা জানে রাত পোহালে ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে ধর্ষণ করা হবে, তা জানা সত্ত্বেও তারা কাপুরুষের মতো পালিয়ে চলে যেতে চায় শুধুমাত্র তারা তুর্কিশ বাসিন্দা নয় বলে? তাই যদি হয় তাহলে আমিও এখান থেকে এক চুলও নড়ছি না। আগামীকাল আমিও তাদের সবার সাথে এক হয়ে লড়ব। সায়েদার কথাগুলো শুনে কর্নেল এবার ওক্সকে বলে, তুমি আমার জায়গায় থাকলে কি সিদ্ধান্ত নিতে? ওক্স কর্নেলকে জানায় সে আর যাই হোক জেনে শুনে এতগুলো মানুষকে বিপদে ফেলে রেখে চলে যেতে পারতো না। কর্নেল তার কথা শুনে অনেক খুশি হয় আর বলে, তুমি একদিন অনেক বড় অফিসার হবে, সবাই তোমাকে নিয়ে অনেক গর্ব করবে। পরের দিন সকালে কর্নেল কল দিয়ে ল্যান্ডিং জন্য হেলিকপ্টার নিয়ে আসে এবং গ্রামের সকল বাচ্চাদেরকে সেই হেলিকপ্টারে উঠিয়ে দেয়। সেই সাথে কর্নেল সায়েদাকেও পাঠিয়ে দেয়, কিন্তু সায়েদা কোনোভাবেই যেতে চাইছিল না। কিন্তু কর্নেল তাকে বলে, তুমি যদি আমাকে এতটুকু সম্মান করে থাকো তাহলে দয়া করে তাদের সাথে যাও, আর আমার একটা অনুরোধ থাকবে তোমার কাছে, এই ঘটনার কথা তুমি কখনোই কোথাও বলবে না বা লিখবে না। এছাড়াও কর্নেল তাকে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠি তুমি তখনই পড়বে যখন তুমি তুর্কিতে গিয়ে পৌঁছাবে। অনিচ্ছা সত্ত্বেও সায়েদা সেই হেলিকপ্টারে উঠে পড়ে এবং তারা তুর্কির উদ্দেশ্যে যেতে শুরু করে। এদিকে হেডকোয়ার্টার থেকে কল দিয়ে জানতে চায়, তোমরা কেন তাদের সাথে আসলে না? তখন কর্নেল বলে, আমি সহ টিমের সবাই এই গ্রামকে নিজ দায়িত্বে রেস্কিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই মিশন শেষ করে তবেই ফিরব। তখন একে একে সবাই হেডকোয়ার্টারকে একই কথা বলে কনফার্ম করে। এইটা শোনার পর হেডকোয়ার্টার তাদেরকে বলে, আগামীকাল আমি তোমাদের সবার মুখ দেখতে চাই। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। এইবার পুরো টিম গ্রাম দেখতে বের হয়ে পড়ে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে এত অল্প গোলাবারুদ দিয়ে তারা প্রায় 100 জন জঙ্গির বিরুদ্ধে লড়াই করতে পারবে। তখন কর্নেল বলে, এটা কোনো গেমস বা হলিউডের ফিল্ম না, কখনোই আমরা এই 7 জন মিলে এত জঙ্গির বিরুদ্ধে লড়াই করতে পারবো না, তবে চাইলে আমরা তাদের বুদ্ধি দিয়ে হারাতে পারবো। তখন কর্নেল সবাইকে 4 ম্যাগাজিন গুলি বরাদ্দ করে, কারণ তাদের কাছে এর বেশি আর কোনো গোলাবারুদ নেই। এর জন্য এই অল্পগুলি দিয়েই তাদের 90% সফল শট নিতে হবে। বেইবাস বলে, আমার হেভি মেশিন গানের অ্যামুনিশন দিয়ে আমি বোম তৈরি করতে পারি যেটা একটা বড় ধামাকা দিতে পারবে। এছাড়াও তাদের কাছে 2টা রকেট লঞ্চার ছিল যেটা বিশেষ মুহূর্তে ব্যবহার করা যাবে। এইবার আরিফকে পাঠিয়ে দেওয়া হয় একটি মসজিদের মিনারে। আরিফ তখন বলে, ছোটবেলায় আমার খুব শখ ছিল মুয়াজ্জিন হওয়ার, কিন্তু আজ মুয়াজ্জিন না হয়েও এখানে উঠতে হচ্ছে অমানুষের মাথা ছিদ্র করার জন্য। এরপর কর্নেল সবাইকে একটি বাংকারের মধ্যে চলে যেতে বলে। তাদেরকে বলা হয় তারা ছাড়া অন্য কেউ এলে তারা যেন দরজা না খোলে। এদিকে বোরহান ও ওই মেয়েটিও তাদের সাথে যুদ্ধ করার জন্য অনুরোধ করে। কর্নেল প্রথমে তাদেরকে নিতে না চাইলেও পরে তাদের জোড়াজড়িতে কর্নেল মেয়েটিকে গোলাবারুদ আনানোর কাজে নিযুক্ত করে আর বোরহানের হাতে একটি AK-47 গান দিয়ে তাকে লুকিয়ে থাকতে বলে। সবাই সবার কাজ করতে থাকে আর এক সময় সবাই পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে সেই সন্ত্রাসীদের জন্য। কিছুক্ষণের মধ্যেই আরিফ উপর থেকে সিগন্যাল দেয়, সন্ত্রাসীরা চলে এসেছে, সবাই যার যার পজিশন নাও। তারা জানতো জঙ্গিরা প্রায় 100 জন আসবে, কিন্তু সেখানে দেখা যায় প্রায় 200 জন সেখানে এসে উপস্থিত হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের বহরের মধ্যে একটি আমেরিকান হাইটেক ট্যাঙ্ক আব্রামস রয়েছে। এখন তারা কি করবে? এত বড় বহরের জঙ্গিদের মারতেই তো তাদের সব ম্যাগাজিন শেষ হয়ে যাবে, আর এর মধ্যেই এই ভয়ঙ্কর ট্যাঙ্ক। কর্নেল জানায়, আমাদের আর পিছু হাঁটা সম্ভব না, মনে সাহস আর একে অন্যের উপর ভরসা রেখে এগিয়ে চলো। এই যুদ্ধে আমরা জিতেই তবেই বাড়ি ফিরব। বেইবার্স আগে থেকে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল আর কর্নেল এবং ওক্স অপেক্ষা করছিল সন্ত্রাসীরা সেই মাইনে কাছে আসার। সন্ত্রাসীরা মাইনে কাছে চলে আসলে দুজন একসাথে রিমোট দিয়ে উড়িয়ে দেয় পুরো একটি বহর। এদিকে আরিফ উপর থেকে তার স্নাইপার দিয়ে একটা একটা করে টপ ডাউন করতে থাকে। এইবার আরিফ ট্যাঙ্কের প্রধান চালককে টার্গেট করে শট নেয়, কিন্তু সেটা একটুর জন্য মিস হয়ে যায়। এদিকে কর্নেল ও ওক্স ফ্রন্ট লাইনে ফাইট করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই ট্যাঙ্কটিকে আটকাতে পারে না বলেই গ্রামের মধ্যে পুশব্যাক করে। অন্যদিকে বেইবাস তার হেভি মেশিন গান দিয়ে সামনে আসা সবগুলোকে পাখির মতো করে মারতে থাকে। বোরহানও তার AK-47 দিয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার গান জ্যাম হয়ে গেলে একজন তার উপর অ্যাটাক করে বসে। তখন সেখানে এসরে এসে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। এবার গ্রামের মধ্যে ঢুকে পড়লে কর্নেল বেইবাসকে রকেট লঞ্চার নিয়ে আসতে বলে। তখন সেই মেয়েটি অনেক গোলাবারুদ আর রকেট লঞ্চার নিয়ে দৌড়ে তাদের কাছে আসতে থাকে। মুহুমুহু গোলাবর্ষণের মধ্য দিয়ে সে তাদের কাছে আসতে সক্ষম হয়। উপর থেকে আরিফ পুরো এরিয়া কভার করতে থাকে। এইবার ট্যাঙ্ক আরিফের লোকেশন পেয়ে গেলে তারা মসজিদের মিনার টার্গেট করে সেটা উড়িয়ে দেওয়ার জন্য। সেইটা দেখে মোস্তফা তাকে লাভ দিতে বলে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক সেই মিনারটি উড়িয়ে দেয়।
এইবার ট্যাঙ্কের একদম সামনে গিয়ে ওকস এবং বেকি রকেট লঞ্চার দিয়ে লাস্ট শট নেয় এবং ট্যাঙ্কটিকে ধ্বংস করতে সক্ষম হয়। পরে দেখা যায় আরিফ অনেক খারাপ অবস্থায় এখনো বেঁচে আছে এবং সে আবারও সেখানে বসেই স্নাইপার চালানো শুরু করে। নিচে কর্নেল এবং মোস্তফা একটি জায়গায় এসে ফেসে গেলে মোস্তফা বলে, কর্নেল আমি আপনাকে কভার দিচ্ছি, আপনি এখান থেকে বের হয়ে যান। কর্নেল বুঝতে পারে যে তাকে কভার দিতে হলে তার জীবন বাজি রাখতে হবে। তখন মোস্তফা বলে, আমার ছেলে একদিন প্রশ্ন করেছিল, বাবা তুমি কি একজন হিরো? আমি বলেছিলাম না, আমি হিরো না, কিন্তু আমি যার আন্ডারে কাজ করি সেই হলো আসল হিরো। স্যার আমি একজন হিরোর জন্য জীবন বাজি রাখতে চাই। এই কথা শুনে কর্নেল তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে জঙ্গিরা বেইবাসের উপর গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু বেইবাস সেই গ্রেনেডটি কুড়িয়ে নিয়ে তাদের দিকে আবার ছুঁড়ে মারে। ইতিমধ্যেই মোস্তফাকে সন্ত্রাসীরা ঘিরে ফেলে এবং বন্দি বানিয়ে নেয়। আরিফ উপর থেকে তাদের উপর স্নাইপার তাক করে, কিন্তু মোস্তফা গুলি করতে না করে দেয়। এরপর তার কাছে থাকা গ্রেনেডটি হাতে নিয়ে বলে, আমার ছেলেকে দেখে রেখো আরিফ, একজন মরবে তো হাজারজন জন্মাবে। এটা বলে মোস্তফা তার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে সবার সাথে সেখানেও সে নিজেকে শেষ করে দেয়। মোস্তফার এই আত্মত্যাগে কর্নেল সহ পুরো টিম ভেঙে পড়ে, কিন্তু যুদ্ধে তো কোনো আবেগ চলে না, তাই সবাই ফাইট করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে বোরহান এবং ওই মেয়েটিও গুলি খেয়ে আহত হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় এইবার কোথা থেকে এক স্নাইপার উদয় হয়ে এসরের পেট পুরো এফোর ওফোর করে দেয়। এসরের সাথে সাথে বসে পড়ে আর আরিফকে সিগন্যাল দেয়, প্লিজ তুমি এসো না। এরপর সে বলে, আরিফ তুমি আমাকে ঢাল বানাও। আরিফ বলে, আমি এইটা করতে পারবো না, আমি তোমাকে এখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে যাব। এসরে জানায়, আমি আমার বডি নাড়াতে পারছি না, ভাই আমার বডিটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে ঢাল বানাও। কোনো উপায় না দেখে আরিফ এবার এসরেকে ব্যাকআপ হিসেবে নিয়ে তার স্নাইপার তাক করে। এসরে এইবার সেই স্নাইপার কোন দিকে আছে তা বলে দিলে আরিফ তার নিখুঁত শট দিয়ে সেই জঙ্গি স্নাইপারের স্কোপ সহ তার চোখ উড়িয়ে দেয়। দুজনের এমন মৃত্যুর পর পুরো টিম একদম লাস্ট ব্যাকআপে চলে যায়, কিন্তু সবার কাছে আর মাত্র এক ম্যাগাজিন গুলি রয়েছে। কিন্তু এখনও পুরো এলাকা জুড়ে 30-40 জন সন্ত্রাসী রয়েছে। এইগুলি শেষ হয়ে গেলে তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু তারা তো হার মানবে না। তাই চারপাশে সব সন্ত্রাসীরা তাদেরকে ঘিরে ধরলেও সবাই তাদের সাধ্যমতো জঙ্গিদের মারতে থাকে। এদিকে দেখতে পায় একজন জঙ্গি আত্মঘাতী বোমা লাগিয়ে তাদের দিকে এগিয়ে আসছে পুরো টিমকে উড়িয়ে দিতে। কর্নেলের কাছে রয়েছে মাত্র এক রাউন্ড গুলি, আর সেইটা শর্ট করতেই অন্য একজন জঙ্গি এসে সেই বোমারুকে বাঁচিয়ে নেয়। আর কোনো উপায় না দেখে কর্নেল এবার তাকে ধরার জন্য নিজেই দৌড় দেয়। একদম কাছে এসেই কর্নেল তার হাত চেপে ধরে যাতে সে বোম ট্রিগার করতে না পারে। তখন অন্য এক সন্ত্রাসী পিছন থেকে গুলি করলে কর্নেল গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যায়। ওকস, বেকি, আরিফ, বোরহান সবাই এই দৃশ্য দেখে নিজেদের সকল শক্তি ব্যবহার করে পুরো জঙ্গি টিমকে সাফ করতে সক্ষম হয়। এরপর কর্নেলের কাছে গিয়ে তাকে উদ্ধার করে, কিন্তু ইতিমধ্যে কর্নেল বুঝতে পারে যে এখান থেকে তার আর ফেরা সম্ভব না। তাই সবাইকে উদ্দেশ্য করে কর্নেল বলতে থাকে, আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে রেখো, আমাকে তোমরা ভুলে যেও না। এরপর কর্নেল ওকস এবং বেকিকে বলে, তোমাদের দিকে পুরো জাতি তাকিয়ে থাকবে, তাদেরকে কখনো নিরাশ করো না। তোমাদের জন্য আজ আমি শান্তিতে যেতে পারছি, কারণ আমরা এই গ্রামের মানুষদের রক্ষা করতে পেরেছি। এই বলে কর্নেল ভেইসেল শেষবারের মতন তার দু চোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করে। সবাই মোস্তফা, এসরে এবং কর্নেলের আত্মত্যাগের শোকে মুহ্যমান হয়ে পড়ে। এইবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিশন শুরুর সম্পর্কে। এখানে আমরা জানতে পারি যে মেয়েটিকে তারা উদ্ধার করতে এসেছিল সে ছিল ঘোর আর্মি বিরোধী একজন জার্নালিস্ট। ওকস বলে, সে যখন আমাদেরকে ঘৃণাই করে তাহলে কেন তাকে আমরা উদ্ধার করতে যাব? কর্নেল তখন জানিয়েছিল, আমাদের দেশের জনগণ যদি আমাকে ঘৃণাও করে তাও আমার কর্তব্য তাদেরকে সুরক্ষা দেওয়া। আমরা মেডেল পাওয়ার জন্য লড়ব না, আমরা লড়ব তুর্কিবাসীর সুরক্ষার জন্য। অন্যদিকে সায়েদা তুর্কিতে পৌঁছালে কর্নেলে সেই চিঠিটা পড়তে থাকে। সেখানে কর্নেল লিখেছিল, তুমি ঠিক আমার মেয়ের মতো, সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দিত না, মানুষ ধর্মই ছিল তার কাছে সবচেয়ে বড়। আমি তোমার মধ্যে আমার মেয়েকে খুঁজে পেয়েছিলাম। এই কথা শুনে সায়েদা কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় 3টা হেলিকপ্টার তাদেরকে নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। গ্রামের লোকজন তাদেরকে বীরের মতো আপ্যায়ন করছে, আর সবাই বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।